ক্লাস 8-এর কোষে দেখি 10.2 এর 1-এর দাগের অঙ্ক। কি বলছে? গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। কি বলছে আর একবার পড়ে নি। বলছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, তো কি করবে? ঠিক হয়েছে যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে, মানে প্রত্যেক দিন 4 ঘন্টা করে কাজ করবে, করলে 14 জন লোকের 15 দিনে কাজটা সম্পন্ন করবে। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ শুরু করে, মানে 14 জনের জায়গায় যদি 24 জন কাজটা শুরু করে এবং 4 ঘন্টার জায়গায় যদি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে, তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তো আমরা যখন কোষে দেখি 10.1 এর অঙ্ক করাই, তখন বিষয় ছিল দুটো করে, কিন্তু প্রত্যেকটা অঙ্কে দুটো করে বিষয় ছিল, কিন্তু এটার ক্ষেত্রে দেখো 3টে বিষয় চলে এসছে। একটা কি আসছে? লোক সংখ্যা, একটা কি হচ্ছে দৈনিক সময়ের পরিমাপ, আর একটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে, তো যেটা বার করতে হবে, দেখো আমায় কি বার করতে হবে? দিন সংখ্যা। তো দিন সংখ্যাটাকে আমি সবসময় ডান দিকে রাখবো, যেটা আমাকে বার করতে হবে সেটাকে আমি ডান দিকে রাখবো। তো দেখো 1-এর দাগের অঙ্কটা, প্রথমে কি লিখব? লোক সংখ্যা। লোক সংখ্যা, লোক সংখ্যাটাকে আমি কি লিখবো? জন, এত জন লোক সংখ্যা। তারপরে কি লিখব? দৈনিক সময়, মানে প্রত্যেক দিন কতক্ষণ করে কাজ করছে, তাহলে দৈনিক সময় সেটা কিসে আছে? ঘন্টা। আর কি আছে? দিন সংখ্যা। যেহেতু আমার দিন সংখ্যাটা বার করতে হবে, সেই জন্য এটাকে আমি লাস্টে রাখলাম। তো লোক সংখ্যা এখানে কি বলেছে? 14 জন লোক। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করছে, কতদিন সময় লাগছে? 15 দিন সময় লাগছে। আর যদি 24 জন লোক কাজ করে আর দৈনিক 7 ঘন্টা করে কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে? তাহলে এইটা আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে যেটা বার করতে হবে সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি। এবার একটু মনে করে দেখো যে আমি কি করেছিলাম, ওই যে দুটো বিষয় ছিল সেই দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক বার করছিলাম, অর্থাৎ সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এখানেও কিন্তু সম্পর্ক বার করতে হবে। তো কার সঙ্গে কার সম্পর্ক বার করব? যেটা বার করতে হবে আমাকে দিন সংখ্যা বার করতে হবে, তো দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা বার করব, আবার দিন সংখ্যার সঙ্গে দৈনিক সময় বার করব। এই দুটো সম্পর্ক বার করবো, অর্থাৎ আমার খেয়াল রাখতে হবে কোনটা বার করতে হবে। তো যেটা বার করতে হবে তার সঙ্গে অপর দুটো সম্পর্ক, বা দুটো থাক তিনটে থাক যাই থাকে না কেন, তাদের সম্পর্কটা বার করতে হবে। তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা, দিন সংখ্যার সঙ্গে সঙ্গে লোক সংখ্যা, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা কি সম্পর্ক বলো? লোক যদি বাড়ানো হয়, ধরো এটা ফিক্সড, এটার কোনো পরিবর্তন হচ্ছে না, দৈনিক কাজের পরিমাণটা মানে দৈনিক সময়টা কিন্তু ফিক্সড, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। লোক সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে কি করো? কম দিনে কাজ হয়ে যাবে, তাই না? লোক সংখ্যা একটা কাজ করছে, সেখানে 5 জনের জায়গায় যদি আমি 10 জন লোক লাগাই, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে দিন সংখ্যা কম লাগবে। তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক, সম্পর্কযুক্ত, ব্যস্ত সম্পর্কযুক্ত। ঠিক আছে, আর দিন সংখ্যার সঙ্গে দৈনিক সময় কি সম্পর্ক? ধরো এখানে যে দেওয়া আছে দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন সময় লাগছে, আর দৈনিক যদি 7 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ যদি বেশি মানে দিনে বেশি সময় ধরে কাজ করে, তাহলে তো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কম দিনে কাজটা হয়ে যাবে। এটা তো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকেই আমরা বুঝতে পারছি যে যত মানে দিনে যত বেশিক্ষণ কাজ করব, তত আমার কম দিন কাজটা লাগবে, কম দিনে কাজটা উঠে যাবে, তাই তো? তাহলে দিন সংখ্যার সঙ্গে মানে দিন সংখ্যা দিন সংখ্যা যদি বাড়ানো হয় বা দৈনিক সময় যদি বাড়ানো হয়, তাহলে দিন সংখ্যা কিন্তু কমে যাবে। তাহলে দিন সংখ্যার সঙ্গে দৈনিক সময় হচ্ছে, এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক, সম্পর্কযুক্ত। এবার এখানে কিভাবে লিখব? অতএব দেখো এইটাকে আমি
15:x এইভাবেই লিখলাম, সমানুপাতে চিহ্ন দিলাম, বোঝা গেল। এইবার দেখো লোক সংখ্যাটা কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাকে উল্টোভাবে লিখবো, অর্থাৎ 24:14। এটাকে উপর থেকে নিচে এইভাবেই লিখবো প্রত্যেকটা ক্ষেত্রে। এবার এখানে যেটা ব্যস্ত হবে সেটাকে উল্টে দেবো, যেটা সরল হবে সেটাকে সোজা রাখবো। তাহলে 15:x লিখলাম, আর এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে 24:14 লিখলাম। এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে। তারপরে দেখো এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক, এর সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাকে উল্টে 7:4। এবার যতগুলো এরকম বিষয় থাকবে ততগুলো এরকম গুণ গুণ আকারে লিখব, সমান বা তাহলে 15/x হয়ে গেল, ইকুয়াল টু এটাকে কি লিখবো 24/14 গুণিত এটাকে লিখবো 7/4 আকারে। তাহলে এখানে যদি আমি এটা কাটাকুটি করি, দেখো 7 2 × 14 হলো, আর এটা দেখো 4 6 24, 2 1 2 আর 2 3 6, তাহলে 3/1 হলো, বা তাহলে 15/x সমান হয়ে গেল 3/1। এবার আমি কোনাকুনি গুণ করব, 3 × x, 3 × x সমান 15 × 1, তাহলে বা x সমান তাহলে কত বেরোবে, 3টা যেহেতু এখানে গুণ রয়েছে তাহলে আমি যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 15 × 1/3, তাহলে 3 5 15, তাহলে আমার কত হচ্ছে 5 1 5 উত্তর হচ্ছে, তাই না? তাহলে x সমান আমার কত হয়ে গেল, 5 হয়ে গেল। তাহলে আমি কি লিখব, অতএব 24 জন লোক দৈনিক, অতএব 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে, 7 ঘন্টা করে কাজ করলে 5 দিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে, অ্যান্সার। এরপর আমরা 2 দাগের অঙ্কে চলে আসছি। কি বলছে, যে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টা করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে 3টে বিষয় রয়েছে, একটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, 105 পৃষ্ঠার বই, 25টা করে লাইন থাকবে এবং 8টা করে শব্দ থাকবে, ঠিক আছে। আর এরকম যদি 30টা করে লাইন হয় আর 10টা করে শব্দ থাকে তাহলে বইটা কত পৃষ্ঠার হবে। তাহলে পৃষ্ঠা সংখ্যাটা আমাকে বার করতে হবে, সেটাকে আমি ডান দিকে, একেবারে ডান দিকে রাখবো। তো প্রথমে আমি কি লিখবো, লাইন সংখ্যা, ঠিক আছে, লাইন সংখ্যা। তো এটাকে আমি কিভাবে লিখবো, টি, এর এককটা হবে টি। আচ্ছা, শব্দ সংখ্যা, সেটাও টি। আর একটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, এটাও টি। তাহলে প্রথমে কি আছে দেখো, 25টা করে লাইন থাকবে, একটা পাতায় 25টা লাইন থাকবে, আর প্রতি লাইনে 8টা করে শব্দ থাকবে, নিয়ে মোট কতগুলো পৃষ্ঠা হবে, 105টা পৃষ্ঠা। এখন যদি 25টার জায়গায় যদি 30টা লাইন হয়, একটা পাতায় যদি 30টা লাইন করা হয়, আর একটা লাইনে যদি 10টা করে শব্দ হয়, তাহলে কতগুলো পৃষ্ঠা হবে, এটাকে আমি এক্স ধরে নিই, ঠিক আছে। তাহলে পৃষ্ঠা সংখ্যার সঙ্গে লাইন সংখ্যা আর পৃষ্ঠা সংখ্যার সঙ্গে শব্দ সংখ্যা, এটার সম্পর্ক আমাকে বার করতে হবে। একটা জিনিস ভেবে দেখো, যে একটা পাতা রয়েছে, ঠিক আছে, পাতার মধ্যে যদি লাইন বাড়ানো হয়, ধরো 25টা করে লাইন আছে, 105খানা পৃষ্ঠা লাগছিল, যদি 30টা করে লাইন হয়, মানে একটা পাতার মধ্যে আরো বেশি লাইন ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তো কম পৃষ্ঠায় বইটা ছাপা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পৃষ্ঠার সংখ্যার সঙ্গে লাইন সংখ্যা, পৃষ্ঠা সংখ্যার সঙ্গে
লাইন সংখ্যা কি সম্পর্ক? সরল নয়, ব্যস্ত সম্পর্ক। কারণ একটা বাড়লে একটা কিন্তু কমছে। ঠিক একই রকম ভাবে যদি শব্দ বাড়ানো হয়, একটা লাইনের মধ্যে যদি 8টার জায়গায় 10টা শব্দ ঢোকানো হয়, তাহলে সেক্ষেত্রে তো পৃষ্ঠা কম লাগবে, তাই না? তাহলে পৃষ্ঠা সংখ্যার সঙ্গে শব্দ সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবার কিভাবে লিখবো? এটাকে লিখবো 105:x, অনুপাতটা সমানুপাতটা লিখবো 105:x, সমানুপাতের চিহ্ন দিলাম। তাহলে এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক, এটাকে ঘুরিয়ে লিখলাম, তাহলে 30:25। এবার একটা গুণ চিহ্ন দেবো, এটাকে লিখবো 10:8, 10:8 আকারে। ঠিক আছে? তাহলে বা 105/x সমান 30/25 গুণিত 10/8। এটা হলো। এবার কাটাকুটি করি, দেখো 5 5 25, 5 6 30। এটা 5 1 5, 5 2 10, আর এটা 2 1 2, 4 2 8, 2 2 4 8। ঠিক আছে? তাহলে এবার এটা কাটাকুটি করলে দেখো 2 2 4, 3 2 6, তাহলে কত হচ্ছে? 105/x সমান, এখানে 3 1 3 হচ্ছে, আর নিচে 2 1 2, তাহলে 3/2 বা 3 গুণিত x, তাহলে 3 গুণিত x 3x হয়ে গেল, আর 105 গুণিত 2 বা x সমান তাহলে কত হয়ে গেল? 105 গুণিত 2/3। এটা হয়ে গেল। এবার 105কে 3 দিয়ে কাটাকুটি করলে 3 3 9, 10 3 5 15, তাহলে 35 হলো। তাহলে 35 দুগুণে 70 হয়ে গেল অ্যান্সার। তাহলে উত্তরটা কি লিখব? অতএব তোমরা লিখবে যে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ হয়, তবে সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। 70 পৃষ্ঠার বই হবে অ্যান্সার। এরপর চলো আমরা 3-এর দাগে অঙ্ক চলে যাই। তো 3-এর দাগের অঙ্ক কি বলছে? বলছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে পারে। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। ঠিক আছে? প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। মানে প্রথম পর্যায়ে অর্থাৎ 4 দিন লেগেছে, 5টা ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করেছে। তাহলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগাতে হবে? সময় মতো মানে দেখো মোট 14 দিন কাজ করতে বলেছে, তা 14 দিনের মধ্যে 4 দিন হয়ে গেছে কাজ, তাহলে আর 10 দিন বাকি রয়েছে। আর 540 বিঘা জমি ছিল, সেখান থেকে 120 বিঘা জমি চাষ করা হয়ে গেছে, তাহলে বাকি জমিটা ওই 10 দিনে চাষ করতে হবে। তার জন্য কতগুলো ট্রাক্টর লাগবে? তাহলে এখানে আমার 3টে বিষয় হয়ে যাচ্ছে। কি কি? জমির পরিমাণ, এটাকে আমরা লিখি একক হিসাবে বিঘা। আচ্ছা, তারপরে লিখব কি? দিন সংখ্যা। তারপরে কি লিখব? ট্রাক্টর সংখ্যা। এই তাহলে প্রথম কি বলেছে? প্রথম 4 দিনে, এই 4 দিনে 5টা ট্রাক্টর লেগেছে, কত বিঘা জমি চাষ করেছে? 120 বিঘা জমি চাষ করেছে। এবার দেখো মোট আমায় কত বিঘা জমি বলে দিয়েছে? 540 বিঘা জমি। তাহলে সেখানে যদি 120 বিঘা জমি চাষ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত? 540 বিয়োগ 120 সমান 420 বিঘা। তাহলে এই 420 বিঘা জমি কত দিনে চাষ করতে হবে? দেখো মোট হচ্ছে 14 দিন, সেখান থেকে 4 দিন কাজ হয়ে গেছে, তাহলে 14 - 4 সমান 10 দিন। তাহলে 10 দিন বাকি রয়েছে। তাহলে 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতগুলো ট্রাক্টর লাগবে? ঠিক আছে, আমি এটাকে ধরে নিচ্ছি এক্স ধরি। তাহলে এবার আমাকে বার করতে হবে ট্রাক্টর সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক, আর ট্রাক্টরের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক, কারণ ট্রাক্টর আমাকে বার করতে হবে। তাহলে দেখো ট্রাক্টর যদি বাড়ানো হয় তাহলে জমির পরিমাণ কি হবে, বা জমির পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ট্রাক্টর সংখ্যা কি হবে? 120টা
120 বিঘা জমি চাষ করতে যদি 5টা ট্রাক্টর লাগে, তাহলে 420 বিঘা জমি চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে। তাহলে জমির পরিমাণ বাড়ালে ট্রাক্টর সংখ্যা কিন্তু বাড়বে, অর্থাৎ এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে ট্রাক্টর সংখ্যার সঙ্গে জমির পরিমাণ কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর ট্রাক্টর সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি হবে? 5টা ট্রাক্টর 4 দিনে করছে, মানে 4 দিনে যখন করছে তখন 5টা ট্রাক্টর লাগছে। তখন যদি বলে 10 দিনে করতে হবে ওই কাজটায়, তাহলে ট্রাক্টর কি লাগবে? কম না বেশি? নিশ্চয়ই কম লাগবে, কারণ কম দিনে যে ট্রাক্টর লাগে বেশি দিনে তার থেকে কম ট্রাক্টর লাগবে, তাই না? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা যেমন সম্পর্ক হয়, সেরকম ট্রাক্টর সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সেই ব্যস্ত সম্পর্কই হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে দিন সংখ্যার সঙ্গে তাহলে 5:x এটাকে প্রথম লিখলাম, অতএব 5:x সমানুপাতের চিহ্ন দিলাম। এইটা কি বলেছে? ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাকে উল্টে দিলাম 10:4। এবার গুণ চিহ্ন দেবো, এইটা সরল সম্পর্ক, তার মানে 120:420। এবার 5:x মানে হচ্ছে 5 বাই আমি x লিখবো ইকুয়াল 10:4। 10:4টাকে আমরা কিভাবে লিখবো? অনুপাতে থাকলে তাহলে আমরা এরকম ভাগের আকারে 10/4 লিখতে পারবো, গুণিত এটাকে লিখবো 120/420। এবার দেখো কাটাকুটি করছি, এই শূন্য কেটে গেল, ঠিক আছে? 4 3 12 হলো, আবার 3 14 42 হলো। এবার 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, আর এটা 7 দুগুণে 14। তাহলে 5/x সমান তাহলে কত হচ্ছে? ওপরে 5 হয়ে যাচ্ছে আর নিচে কি আছে? 7 হয়ে যাচ্ছে। এবার কোনাকুনি গুণ করব, দেখো 5 গুণিত x 5x হয়ে গেল, আর 5 গুণিত 7 5 গুণিত 7, বা x সমান তাহলে কত হচ্ছে? 5 গুণিত 7 বাই, এটা গুণে আছে তাহলে এইদিকে তাহলে কি হবে? ভাগে হয়ে যাবে। তাহলে 5 5 কেটে গেল, অতএব x সমান হয়ে গেল 7। তাহলে 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে গেলে 7খানা ট্রাক্টর লাগবে। দেখো অলরেডি আমাদের 5খানা ট্রাক্টর ছিল, তাই না? তাহলে আমি 7 থেকে যদি 5টা বিয়োগ করে দিই, তাহলে এক্সট্রা আরো কতগুলো লাগবে? 2টো ট্রাক্টর লাগবে। এখানে বলেছি যে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? তাহলে আর 7 - 5, অর্থাৎ 2টি ট্রাক্টর লাগবে। তাহলে উত্তরটা লিখে দিই, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর 7 - 5 সমান 2টি ট্রাক্টর লাগবে, অ্যান্সার। এরপরে 4 দাগের অঙ্কটা দেখো, বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো এখানে বলছে বাকি অংশ মানে তাহলে আমাকে এখানে মোট অংশটা ধরে নিতে হবে 1 অংশ, সেখান থেকে 3/7 অংশ বাদ দিলে যে বাকি অংশ থাকবে সেই অংশটা 10 জন লোকে করবে, আরো 10 জন লোক মিলে করবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে আগে আমি ধরে নেবো কি? ধরে নিই মোট কাজের পরিমাণ বা মোট রাস্তার, ধরি মোট রাস্তা 1 অংশ, মোট রাস্তা 1 অংশ, বা মোট কাজের পরিমাণ 1 অংশ ধরতে পারো। এইবার লোক সংখ্যা এখানে কত হবে? জন হবে এককটা। আচ্ছা, রাস্তার পরিমাপ, রাস্তার অংশ হিসাবেও লিখতে পারি, রাস্তার অংশ, ঠিক আছে। আর একটা লিখবো দিন সংখ্যা। তাহলে 30 জন লোক বলে দিচ্ছে কত দিনে? 15 দিনে। কত অংশ করছে? 3/7 অংশ কাজ করছে।
এইবার আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে 30 আর 10 যদি যোগ করি তাহলে কতজন হচ্ছে? 40 জন। বলছে 40 জন লোকে বাকি অংশ মানে 1 বিয়োগ 3-এর 7। ঠিক আছে, এটা যদি বিয়োগ করি তাহলে 7 1 7, 7 বিয়োগ 3 মানে 4, 4/7 অংশ। 4/7 অংশ করতে কত দিন লাগবে, এটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স। এবার দেখো, লোক সংখ্যা যত বাড়বে তত দিন সংখ্যা কমবে, কারণ একটা কাজ করতে যদি 30 জন লোকের 15 দিন সময় লাগে, তাহলে 30 + 10 40 জন লোকের তাহলে কি হবে? কম সময় লাগবে। অর্থাৎ দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আর দিন সংখ্যার সঙ্গে রাস্তার অংশ, রাস্তা যত বেশি হবে তত বেশি দিন কাজ করতে লাগবে, তাই না? অল্প কাজ করতে যা সময় লাগবে, বেশি কাজ করতে তার থেকে বেশি সময় লাগবে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। এইবার 15:x, এবার সমানুপাতটি হবে 15:x, সমানুপাতের চিহ্ন দিয়ে 30। আর দেখো লোক সংখ্যাটা কি আছে? ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাকে এই দিক থেকে লিখবো, অর্থাৎ 40:30 গুণ চিহ্ন দেবো এখানে, দেবার পর এটা তো সরল সম্পর্ক, তাহলে এইভাবে লিখবো 3/7:4/7। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে বা 15:x এরকম অনুপাতে থাকলে আমরা কি করতে পারি? বাই হিসাবে লিখতে পারি, অর্থাৎ 15/x। আর এই সমানুপাতের চিহ্নটাকে সমান চিহ্ন হিসাবে লিখলাম। 40:30 এটাকে লিখবো 40/30, এখানে গুণ চিহ্ন রয়েছে। এবার দেখো এখানে 3/7:4/7, তাহলে ওপরে আমি এরমভাবে 3/7 লিখলাম বাই 4/7। এই হলো। তো এরপরে 15/x এটা করলাম সমান 40/30 হলো, গুণ চিহ্ন দিলাম, দিয়ে দেখো 3/7টা লিখলাম। এবার 3/7কে 4/7 দিয়ে ভাগ আছে, তো আমরা এরকম ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কি জানি? এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিতে হয়, অর্থাৎ 7/4 হয়ে যাবে। বোঝা গেল? এবার এই 0 0 কেটে দিলাম, এই 3 3 কেটে দিলাম, আর এই 4 4 কেটে দিলাম, আর এখানে 7 7 কেটে গেল। তাহলে কি হচ্ছে? 15/x সমান ওপরে কিছু নেই মানে 1 হচ্ছে, নিচেও কিছু নেই মানে 1 হচ্ছে। তাহলে এবার কোনাকুনি গুণ করে দিই, x গুণিত 1 সমান x, আর 15 গুণিত 1 সমান 15। তাহলে x সমান কি হলো? 15। অর্থাৎ 40 জন লোক 4/7 অংশ কাজ করবে, এটাও কিন্তু 15 দিনে করবে। তাহলে আমি উত্তরটা লিখে দিই। অতএব রাস্তাটির বাকি অংশ, রাস্তাটি বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। 15 দিন সময় লাগবে। অ্যান্সার। এরপরে দেখো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কি বলছে? যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প। অশ্ব ক্ষমতা কি? অশ্ব ক্ষমতা হচ্ছে পাম্পের যে ক্ষমতা, সেই ক্ষমতার একককে বলা হয় অশ্ব ক্ষমতা, অর্থাৎ হর্স পাওয়ার যেটাকে বলা হয়। ঠিক আছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে, 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো আমায় কি বার করতে হবে? সময়টা বার করতে হবে। তাহলে 3টে বিষয় কি কি হচ্ছে? পাম্পের ক্ষমতা, যেটাকে এককটা হচ্ছে অশ্ব ক্ষমতা। তারপরে হচ্ছে জলের পরিমাণ, এটা কিসে আসবে? লিটারে, লিটার। আর হচ্ছে সময়টা কিসে আছে? ঘন্টায়। এই তাহলে পাম্পের ক্ষমতা কত? 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল তুলতে পারে 8 ঘন্টায়।
ঠিক আছে। আর 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল তুলবে কত সময়ে, এটা আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে পাম্পের ক্ষমতা যত বেশি হবে তত সময় কম লাগবে। ঠিক আছে, একটা মানুষের ক্ষেত্রে যদি ধরি, একটা মানুষের ক্ষমতা যত বেশি হবে তত তার কাজটা করতে আরো ইজি হবে এবং কম সময় লাগবে। সেই রকম পাম্পের ক্ষেত্রেও তাহলে সময়ের সঙ্গে পাম্পের ক্ষমতা ব্যস্ত সম্পর্ক, কারণ এটা বাড়ালে এটা কমে যাচ্ছে। আর জলের পরিমাণ যত বাড়বে তত বেশিক্ষণ সময় লাগবে জলটাকে তুলতে, তাহলে এটার সঙ্গে একটা সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে পাম্পের ক্ষমতা ব্যস্ত সম্পর্ক। সময়ের সঙ্গে জলের পরিমাণ এটা কি সরল সম্পর্ক। এই তাহলে কিভাবে লিখবো এটাকে, তাহলে 8:x, অতএব সমানুপাতটি হলো 8:x, সমানুপাতের চিহ্ন দিলাম। এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটাকে আমি উল্টো দিক থেকে লিখব 7:5 গুণ চিহ্ন, এটা সরল সম্পর্ক তাহলে এটাকে সোজাভাবে লিখব 36,000:63,000। এই এবার 8:x মানে হচ্ছে 8/x সমান 7:5 মানে 7/5 গুণ 36,000/63,000। এই তাহলে 1 2 3 1 2 3 কেটে গেল। 7 9 63, 9 4 4 9 36, তাহলে 4/5 হলো। তাহলে বা 8/x সমান তাহলে কি হচ্ছে 4/5, তাহলে 4/5 হলো। এইবার কোনাকুনি গুণ করি, 4 গুণিত x মানে 4x সমান 8 গুণিত 5, এটাকে লিখি 8 গুণিত 5, তাহলে বা x সমান তাহলে কত হয়ে যাবে 8 গুণিত 5/4, তাহলে 4 দুগুণে 8 সমান 5 দুগুণে 10, তাহলে x সমান কত বেরোলো আমার 10 বেরোলো, অর্থাৎ 10 ঘন্টা সময় লাগবে। তাহলে আমার উত্তরটা কি লিখবো, অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। 10 ঘন্টা সময় লাগবে, অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি কষে দেখি 10.2 এর 1 থেকে 5 পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর তোমাদের শ্রেণীকক্ষের বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।